আচ্ছা আমরা এখন যেটা করব জেনেটিক্স পার্ট 3। দেখো আমরা আগে জেনেটিক্সের পার্ট 1 যেটা করেছিলাম সেটা হচ্ছে জিন কি, ক্রোমোজোম কি, আলটিমেটলি কিভাবে এরা ইন্টারলিঙ্কড সেলের সঙ্গে, সেটাকে আমরা প্রথম পার্টে বেসিক আইডিয়াটা দিয়েছিলাম। পার্ট 2 যেটা সেটা হচ্ছে সেখানে আমরা যেটা শিখেছিলাম যে এই জেনেটিক্স পিডিএফে চলে গেছিলাম। আমরা এখানে কিছু ডিসকভারিজ দেখেছিলাম যে যেটা জেনেটিক্স রিলেটেড হতে পারে, ক্রোমোজোম রিলেটেড হতে পারে, বা অন্যান্য ফিল্ডে যে কোন সায়েন্টিস্ট কি আবিষ্কার করেছেন, কিসের সঙ্গে তাদের নাম জড়িয়ে রয়েছে, তার মধ্যে কে নোবেল প্রাইজ পেয়েছেন কি না, এগুলো আমরা দেখেছিলাম। নেক্সট আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখেছিলাম, ক্ল্যাডোগ্রাম বা ফেনোগ্রাম ব্যাপারটা কি, বা এই ডিএনএ এর টোটাল স্ট্রাকচারটাকে আমরা অ্যানালিসিস করেছিলাম যে একটা কমপ্লিট টার্নের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে, তার লেন্থ হচ্ছে 34 আর্মস্ট্রং, প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স কত 3.4 আর্মস্ট্রং। দুটো স্পেশাল ক্রোমোজোম দেখেছিলাম, একটাকে আমরা বলছি পলিডিন ক্রোমোজোম, একটাকে আমরা ল্যাম্ব্রাস ক্রোমোজোম বলছি। কোথায় এরা এক্স্যাক্টলি লোকেটেড? আচ্ছা আমরা বলেছিলাম যে একটা হিউম্যান বডিতে টোটাল ক্রোমোজোম থাকে 46টা, তার মানে 22 জোড়া বা 22 × 2 মানে 44টা হচ্ছে অটোজোম অ্যান্ড দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে আমরা দেখেছিলাম কিছু অটোজোমাল ডিসঅর্ডার্স এবং কিছু সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স, এবং এই অটোজোমাল ডিসঅর্ডার্সগুলো কিসের জন্য হচ্ছে সেটা আমরা দেখেছিলাম, এবং বার বডি কাকে বলা হয়, বা টার্নার সিনড্রোমে কী কী বার বডি থাকে, কে আবিষ্কার করেন, কার বডিতে দেখা যায়, কেন বার বডি, এগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা আজকে আমাদের ছোট্ট একটা টপিক পড়ে রয়েছে, এটা কিন্তু এমসিকিউ টু থিওরি, বারবার করে বলছি এমসিকিউ টু থিওরি, ডিটেলে আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আমরা এখন যেটা করব সেল সাইকেল। আচ্ছা সেল সাইকেল ব্যাপারটা কি? দেখো সেল সাইকেলটাকে যদি আমি তোমাদের একটু লিঙ্ক করি, যে সেল সাইকেল কথাটার অর্থ হচ্ছে একটা সেল সাইক্লিক্যাল অর্ডারে কিছু ক্যারেক্টারিস্টিক্স রোটেট করায়। ঠিক আছে, ধরো এই যে একটা সেল, তার মধ্যে কিছু ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে, হওয়ার জন্য সেলটা ধরো বড় হচ্ছে সাইজে, তারপরে সেল কি করছে, ডিভাইড করছে, দুটো সেলে কনভার্ট হচ্ছে। আবার এই সেলটা কি করছে, সেম এখান থেকে শুরু করছে, সেলটা সাইজে বড় হচ্ছে, আবার সেলটা দুটো ভাগে ভাগ করছে। আবার এই সেলটা আবার কোথা থেকে শুরু করছে, এখান থেকে শুরু করছে। তার মানে দেখো একটা সেল যতক্ষণ অবধি সেল ডিভাইড করে দুটো অপত্য সেল তৈরি করছে বা ডটার সেল তৈরি করছে, ততক্ষণ অবধি সে একটা কিন্তু সেল সাইকেলের অন্তর্গত। এরপরে এই সেলটা যখন আবার নতুন করে শুরু করছে, তখন সেল সাইকেলটা রিপিট হচ্ছে না সাইক্লিক্যাল অর্ডারে, দিস ইজ কল্ড সেল সাইকেল। যেমন আমি যদি তোমাদের উদাহরণটা দিই, ধরো তোমাদের এই ব্যাচটা হচ্ছে ওয়েডনেসডে থার্সডে ব্যাচ। দেখো এই ওয়েডনেসডেতে তোমাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে, আমি তোমাদের বললাম নেক্সট বুধবার তোমাদের আমি পড়া ধরবো, নেক্সট বুধবার জেনেটিক্সের পড়া ধরবো নেক্সট বুধবার। তো তোমরা কি করবে, ওয়েডনেসডে থার্সডে ক্লাসটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তোমাদের অ্যাম্বিয়েন্স বলছি, ফ্রাইডে সকালে তোমরা কি করবে, ওফ এত পরিশ্রম হয়েছে, 5 ঘন্টা ক্লাস করেছি, ফ্রাইডে তোমরা রেস্ট নেবে, যে ধর এখনো অনেক সময় রয়েছে দাদার ওয়েডনেসডে আসতে আসতে। ঠিক আছে, তো ওই দিন মোটামুটি ওই করতে করতে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম করতে করতে ফ্রাইডে কেটে গেল। স্যাটারডে যখন আসবে, এ দাদা কি ভিডিও আপলোড করেছে, ও ঠিক আছে ভিডিও আপলোড আছে, আচ্ছা নোটগুলো আছে তো, আছে ঠিক আছে চলো, ও একটু ভিডিও আচ্ছা সব আপলোড করেছে, বাবা 1 ঘন্টার ভিডিও, ঠিক আছে এখন দেখবো না, কালকেই দেখবো, করতে করতে মোটামুটি আচ্ছা আছে সব দেখতে দেখতে স্যাটারডেও কেটে গেল। সানডে যখন আসলো তখন একটু প্রেশার পড়ছে, বুধবারই তো আবার দাদার ক্লাস বা তোমার পড়া ধরবে। সানডে তুমি সকালবেলায় কি নিয়ে বসেছো, এই রেকর্ডিংস নিয়ে বসেছো, যে দেখি আমার কী কী অসুবিধা, রেকর্ডিংস একবার দেখে নিই। রেকর্ডিংস এবং নোট রেডি করলে সানডে, তারপর তুমি বলতে পারো মানডে অবধি, তাহলে 2 দিন নিয়ে তুমি তোমার নোটস অ্যান্ড রেকর্ডিংস রেডি করলে, কারণ পড়া ধরবো বলে। তুমি একটা জিনিস খেয়াল করে দাও, যেদিন টুইসডে মানে জাস্ট পরীক্ষার আগের দিন, তোমার কি হবে, তোমার কিন্তু অ্যাক্টিভিটিটা আরও সিরিয়াস হয়ে যাবে, কালকেই পড়া ধরবে, তাহলে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। যেন বুধবার এলো, তুমি পরীক্ষা দিলে, বৃহস্পতিবার আবার ক্লাস শেষ হলো, আবার অ্যাজ ইউজুয়াল ফ্রাইডে, স্যাটারডে, সানডে রিপিট হবে। তো সেল সাইকেল ব্যাপারটাও তাই, একটা সেল
কি হয়, প্রথমে ধীরে ধীরে সাইজে বড় হয়, গ্রোথ হয়, দিস ইজ কল্ড গ্রোথ ফেজ, অ্যান্ড ফাইনালি সেলটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, দিস ইজ কল্ড সেল ডিভিশন। আবার এই সেলটা গ্রোথ ফেজে যায়, আবার সেলটা দুভাগে ভাগ করে। তো এই যে কন্টিনিউয়াস যে রিপিট হচ্ছে, সেল গ্রোথ ফেজ সেল ডিভিশন, সেল গ্রোথ ফেজ সেল ডিভিশন, দিস ইজ কল্ড সেল সাইকেল। তো এই সেল সাইকেলকে তুমি যদি দেখো দুটো ফেজে ভাগ করা যায়, ওয়ান ইজ ইন্টারফেজ, অ্যানাদার ইজ মাইটোটিক ফেজ। মানে তুমি ভাবো, যদি তোমার আমি পুরো গল্পটাকে বলি, এই যে ফ্রাইডে থেকে তোমার জার্নি শুরু হচ্ছে ওয়েডনেসডের পরীক্ষার জন্য, তাহলে ফ্রাইডে থেকে শুরু করে, ভালো করে বুঝবে, ফ্রাইডে থেকে শুরু করে মানডে অবধি তোমার এই ফেজটা হচ্ছে নিজেকে রেডি করার ফেজ। তুমি কি করছো, টুইসডেতে তুমি সমস্ত কিছু রিক্যাপ করে নিয়ে ওয়েডনেসডে থেকে উগরে দিচ্ছ পরীক্ষার দিন। এবার যদি আমি আরো স্পেসিফিক্যালি বলি, তাহলে তোমার ওয়েডনেসডে অবধি মানে থার্সডে অবধি তোমাকে রেডি করার দিন, তাহলে ফ্রাইডে থেকে টুইসডে অবধি তুমি নিজেকে রেডি করছো, অ্যান্ড ওয়েডনেসডের দিন তুমি তোমার পরীক্ষায় উগরে দিচ্ছ। তেমনি একটা সেল যতক্ষণ না অবধি সেল ডিভাইড করছে, মানে এই টুইসডে অবধি কি হচ্ছে, এই সেলটা সাইজে বড় হচ্ছে, এবং সেখান থেকে সেলটা কি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পার্টটাকে আমরা কি বলছি, এই পার্টটাকে আমরা বলছি মাইটোটিক ফেজ, মানে সেলটা আলটিমেটলি কি করছে, সেল ডিভাইড করছে। আর এইটা হচ্ছে সেলের ইন্টারফেজ, মানে সেল ডিভিশনের জাস্ট আগের ফেজ। তো ইন্টারফেজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, G1, S, G2, অ্যান্ড মাইটোটিক ফেজকে আমরা কি বলতে পারি, মাইটোটিক ফেজ ধরো একটা সেলের দুটো পার্ট হয়, একটাকে আমরা বলি নিউক্লিয়ার পার্ট, আর এটাকে আমরা বলে থাকি সাইটোপ্লাজমিক পার্ট, ঠিক আছে। তো এই সেলটা প্রথমে কি করে, এই সেলটা ধরো আমি যদি বলি, প্রথমে এই সেলটা এরকম ছিল নিউক্লিয়াস নিয়ে, পরে সেলটা কি হয়েছে, সাইজে বড় হয়েছে, তাহলে এই সাইজে বড় হওয়া এই ব্যাপারটাকে আমি কি বলছি, ইন্টারফেজ। এবার সেলটা পরের স্টেপে কি বলছে, যা ছিল তাই রয়েছে, নিউক্লিয়াসটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এবং এখান থেকে কি হচ্ছে, আবার দুটো সেল ডিভাইড হচ্ছে, মানে প্রথমত নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, তারপরে গিয়ে সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে। তো নিউক্লিয়াসকে বলা হয় ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তো ক্যারিয়নকে কাইনেস করছি, মানে কাটছি, তাই এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, তার মানে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন। সাইটোপ্লাজমকে কাটছি এখানে, তার মানে এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে ওই ওয়েডনেসডে কি হচ্ছে, আলটিমেটলি পুরো সিনারিওটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই ক্যারিওকাইনেসিস আবার অনেকগুলো ফেজে হয়, হুট করে তোমার এই দুটো নিউক্লিয়াস ডিভাইড হয়ে যাবে না। নিউক্লিয়াসটা কি বলতো, সমান দুটো খণ্ডে ভাগ হতে হবে, তার জন্য প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এতগুলো স্টেজের মধ্য দিয়ে গিয়ে দেন ক্যারিওকাইনেসিস হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার পুরো সেল সাইকেল। আচ্ছা, এই দুটোর মাঝে একটা স্টেজ রয়েছে যাকে আমরা বলি G0 ফেজ, যেটাকে দেখো আমি এখানে একটা ডেট বলে দিয়েছিলাম না, টুইসডে। এই টুইসডেকে তুমি G0 ফেজ হিসাবে বলতে পারো, মানে পরীক্ষার জাস্ট আগের দিন তুমি নিজেকে একবার ঝালিয়ে নিচ্ছ, আচ্ছা যা পড়েছি সব ঠিকঠাক পড়েছি তো, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, ওকে তো চলো পরীক্ষা দিতে চাই। তাহলে G0 ফেজ হচ্ছে একটা সেল যখন গ্রোথ ফেজ কমপ্লিট করে ফেলেছে, জাস্ট এ এখন মাইটোটিক ফেজে এন্ট্রি নেবে, তার আগে ও কি করে, ও একবার চেক করে নেয় G0 ফেজে গিয়ে যে সব ঠিক আছে তো, মানে আমি এবার সেল ডিভাইড করার জন্য রেডি তো, হ্যাঁ রেডি, তো দেন সেল উইল এন্টার ইনটু দ্য মাইটোটিক ফেজ। বুঝতে পারছো, দিস ইজ কল্ড G0 ফেজ। G0 ইজ আ টেম্পোরারি পজ ইন সেল সাইকেল। তাহলে সেল সাইকেলের টেম্পোরারি পজ। যদি আমি আরো ভালো উদাহরণ দেই G0, তোমরা F1 খেলা দেখেছো, মানে F1 রেস, ফর্মুলা 1, দেখবে ফর্মুলা 1 এত জোরে চলে যে এদের এত ঘর্ষণে চাকাগুলো ক্ষয়ে যায়, বা চাকাগুলো কন্টিনিউয়াস চেঞ্জ করতে হয়, এত স্পিডে চলে। দেখবে এদের বিভিন্ন চেক পয়েন্ট থাকে, এই ফর্মুলা গাড়িগুলো ফটাফট করে ওই চেক পয়েন্টে আসে, আর দেখবে 4-5 জন মিলে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, মানে উইদিন আ সেকেন্ড কি করে, চারদিকে চাকাগুলো খুলে ফেলে, খুলে নতুন চাকা অ্যাড করে দিয়ে আবার ছেড়ে দেয়।
তার মানে কি এই গাড়িটা কিছুক্ষণের জন্য কি হলো, চেক পয়েন্টে গিয়ে আটকে গেল, দেখলো যে সব ঠিক আছে, ব্যাস সব স্ক্রু ড্রাইভার কিছু সব ঠিক আছে, সব করে দিল, আলটিমেটলি ও নেক্সট রেসের জন্য এগিয়ে গেল। তো G0 মানেই তাই সেলটা ঠিক আছে, তো বেশ চলো নেক্সট রেসের জন্য এগিয়ে যাই। তাহলে সেল সাইকেলটাকে আমরা এরকম একটা সিরিজের মাধ্যমে ভাঙতে পারি। আচ্ছা, এবার এইগুলোকে বলা হচ্ছে একটু ইম্পর্টেন্ট ইনফরমেশনের মাধ্যমে, আমরা এগুলো ডিটেলে পড়বো মেইনসের ক্লাসে, এখন জাস্ট প্রিলির কাজ চালানোর জন্য পড়বো। আচ্ছা, ইন্টারফেসে তাহলে আমরা কি বলছি, প্রিপারেশনাল স্টেজ। দেখো পিরিয়ড অফ প্রিপারেশন, যেখানে সেলটা সেল ডিভিশনের জন্য প্রিপারেশন নেয়, এটা আমি একটু আগে বোঝালাম, পরীক্ষার আগের স্টেজ। আচ্ছা, জিওন হচ্ছে লার্জেস্ট, মানে এর মধ্যে কোন টাইম ফ্রেমটা, যদি তুমি এটাকে পুরো 1 ঘন্টা একটা সেল ডিভিশন ধরো, তাহলে দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে হয়তো পুরো 20 মিনিটই G1, দেন ধরো 15 মিনিট S, তারপর ধরো 12 মিনিট G2। এরকমভাবে আমি যদি টোটাল জিনিসটাকে ভেঙে দিই, তাহলে 1 ঘন্টার মধ্যে সব থেকে বড় ফেজ হচ্ছে G1 ফেজ। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ কি, এস ফেজ। এস ফেজে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন মানে আমার ক্রোমোজোম ডাবলিং হয়, মানে ডিএনএটা যত সংখ্যায় ছিল তার ডবল হয়, 2 ইন্টু ডিএনএ হয়ে যায়। কেন, তা না হলে আমি নিউক্লিয়াসকে দুটো ভাগে ভাগ করব কি করে, নিউক্লিয়াস ডিভাইড করার জন্য ক্রোমোজোমে তো ডবল হতে হবে, তার জন্য এস ফেজ মানে হচ্ছে যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে যে কোন ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। আচ্ছা, G0 ফেজ হচ্ছে টেম্পোরারি পজ। টেম্পোরারি পজ তো তোমরা লিখেও রাখতে পারো, টেম্পোরারি পজ, বা যাকে তুমি বলতে পারো চেক পয়েন্ট অফ সেল সাইকেল। চেক পয়েন্ট অফ সেল সাইকেল যদি লিখতে চাও তো লিখতে পারো। আচ্ছা, এই G0 ফেজ সমস্ত সেলে দেখা যায়, বাট তোমাকে পরীক্ষায় বহুবার কোশ্চেন দিয়েছে কোন সেলে G0 ফেজ দেখা যায়, ফাউন্ড ইন নার্ভ সেল অ্যান্ড লিভার সেল। বেসিক্যালি সমস্ত সেলেই G0 ফেজ থাকে, বাট আন্ডার মাইক্রোস্কোপ ইউ ক্যান অবজার্ভ G0 ইন নার্ভ সেল অ্যান্ড লিভার সেল। সমস্ত সেলে G0 রয়েছে, বাট কারো ক্ষেত্রে G0 টাইম ফ্রেমটা কম, কারো ক্ষেত্রে G0 টাইম ফ্রেমটা বেশি বেশি। তার মানে হচ্ছে নার্ভ সেল এবং লিভার সেলের G0টা অনেকক্ষণ হয়, যেটা তুমি অবজার্ভ করতে পারবে। ধরো ফ্র্যাকশন অফ সেকেন্ডে যদি G0 স্টেজ পার হয়ে যায়, মানে একটা সেল বড় হলো, G0-র মাধ্যমে সেল ডিভিশন হয়ে গেল, G0টা তুমি দেখতেই পারলে না, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে G0 চেক হয়ে গেল। বাট নার্ভ সেলটা কি সাইজে অনেক বড় হয় না, সেই বিখ্যাত একটা স্ট্রাকচার হয় এরমভাবে নার্ভ সেলের, তাহলে নার্ভ সেলটা অনেক বড় হয়, ফলে G0 মানে চেক করতে সময় লাগে। তাহলে নার্ভ সেল এবং লিভার সেল দুটোর G0 ফেজ বেশি, তাই তোমাকে পরীক্ষায় বারবার কোশ্চেন দেবে কোথায় আমরা দেখতে পাই নার্ভ সেল অ্যান্ড লিভার সেলের। আচ্ছা, এই যে মাইটোটিক সেল ডিভিশন আমরা বলছি, আমরা এই পয়েন্টটা আগেই পড়েছি। মাইটোটিক সেল ডিভিশন কোথায় দেখা যায়, সোমাটিক সেলে। আমরা আগের দিন বলেছিলাম একটা হিউম্যান বডি 2 ধরনের সেল দ্বারা তৈরি, একটা বডি সেল যাকে আমরা সোমাটিক সেল বলি, একটা জার্ম সেল বা যাকে আমরা রিপ্রোডাক্টিভ সেল বলি। তো বডি সেলে কি হয়, জেনারেলি বডি সেলে মাইটোটিক সেল ডিভিশন হয়, আর জার্ম সেলে মিওটিক সেল ডিভিশন হয়। আচ্ছা, মাইটোটিক আর মিওটিক সেল ডিভিশনটা কি জিনিস, তো দেখবে আমি দুটো সেলের কথা বলেছিলাম। তো সেল ডিভিশন বেসিক্যালি 3 রকমের হয়ে থাকে, 3 ধরনের সেল ডিভিশন হয়, একটা অ্যামাইটোটিক সেল ডিভিশন, একটা মাইটোটিক সেল ডিভিশন আর একটা মিওটিক সেল ডিভিশন। তাহলে কি বললাম, অ্যামাইটোটিক, মাইটোটিক অ্যান্ড মিওটিক। অ্যামাইটোটিক সেল ডিভিশন হচ্ছে অনুন্নত প্রাণী বা উদ্ভিদের দেহে দেখা যায়, আর মাইটোটিক সেল ডিভিশন দেখা যায়, মাইটোটিক সেল ডিভিশন দেখা যায় বডি সেলে, আর মিওটিক সেল ডিভিশন দেখা যায় জার্ম সেলে। আমরা ডিটেলে এগুলো নিয়ে পড়াশোনা করব পরে, এখন জাস্ট আপাতত কাজটা চালানোর জন্য আমরা এটাকে বলছি। তাহলে মাইটোটিক সেল ডিভিশন কোথায় দেখা যাচ্ছে, সোমাটিক সেলে, আর মিওটিক সেল ডিভিশন দেখা যায় জার্ম সেলে। ক্লিয়ার? আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে আমরা এখানে কিছু বললাম না, তোমার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। তাহলে দেখো বেসিক্যালি এটা আমাকে একটু জানতে হবে যে এই ফেজগুলোর গুরুত্ব কি। দেখো এর মধ্যে তুমি দেখো অ্যানাফেজটা যদি দেখো, এটাকে আমরা পরে আসি প্যাকাইটিন স্টেজ। অ্যানাফেজটা যদি দেখো, তাহলে দেখো এই যে ক্রোমোজোমগুলো না, আমি কি বললাম, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, মানে ক্রোমোজোমগুলো সেপারেট হচ্ছে, সেপারেট হয়ে নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হচ্ছে। তো এর মধ্যে অ্যানাফেজ আমরা এখন হয়তো কিছুটা অসামঞ্জস্যতা লাগছে, বাট যখন আমরা মেন্সের ক্লাস করবো আমরা ডিটেলে প্রত্যেকটা ফেজের বৈশিষ্ট্য পড়বো, বাট এখন জাস্ট প্রিলিতে কাজ চালানোর জন্য আমরা জিনিসগুলোকে পড়ছি। অ্যানাফেজ মানে হচ্ছে
যেখানে ক্রোমোজোমগুলোকে সব থেকে ভালো অবজার্ভ করা যায়। ঠিক আছে, মানে তুমি দেখতে পাবে যে কি হয়, প্রথমে যে প্রোফেজ ফেজে কি হয় জানো, ক্রোমোজোমগুলো এরকমভাবে পেঁচিয়ে টেঁচিয়ে থাকে, তো ক্রোমোজোম অবজার্ভ করা যাবে না। মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলো কি হয় বলো তো, ক্রোমোজোমগুলো তোমার সুন্দরভাবে সেপারেটেড থাকে, মেটাফেজ বরাবর মানে নিরক্ষীয় রেখা বরাবর একটা সেলের সজ্জিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেটাফেজিও প্লেট। এরপরে অ্যানাফেজিও ফেজে কি হয়, এই ক্রোমোজোমগুলো পরস্পর থেকে আলাদা হয়, আলাদা হয়ে মেরুর দিকে চলে যায়, আমরা পরে পড়বো এগুলো। ঠিক আছে, মেরুর দিকে চলে গিয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম নর্দার্ন পোলে যায় আর অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সাউদার্ন পোলে আসে। ঠিক আছে, তাই এদিকে হাফ নিউক্লিয়াস তৈরি হয়, এদিকে হাফ নিউক্লিয়াস তৈরি হয়। তো যখন অ্যানাফেজিও মুভমেন্ট হয় তখন ক্রোমোজোমগুলোকে আমরা খুব সুন্দর অবজার্ভ করতে পারি। কখনো ক্রোমোজোমের শেপ ভি আকৃতির হয়, কখনো ক্রোমোজোমের শেপ এল আকৃতির হয়, কখনো ক্রোমোজোমের শেপ জে আকৃতির হয়, কখনো ক্রোমোজোম শেপ আই আকৃতির হয়। এগুলোর এক একটা নাম রয়েছে। যখন ভি আকৃতির ক্রোমোজোম দেখতে পাই তখন তাকে আমরা মেটাসেন্ট্রিক বলি, কখনো আমরা এল শেপ সাবমেটাসেন্ট্রিক, কখনো অ্যাক্রোসেন্ট্রিক, কখনো টেলোসেন্ট্রিক। তো সেইগুলো পরীক্ষায় কোশ্চেন দেবে যে এই শেপের ক্রোমোজোম আমরা কোন ফেজে দেখতে পাই, অ্যান্সার অ্যানাফেজ স্টেজে দেখতে পাই, অ্যানাফেজ স্টেজে দেখতে পাই। আচ্ছা, তুমি যদি দেখো যে এই কেন এই শেপগুলো হয়, দেখো ক্রোমোজোমের এটাকে কি বলি, সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী ক্রোমোজোমের দুটো আর্ম ডিসাইডেড হয়। বলো তো একটা সেন্ট্রোমিয়ার যদি এক্স্যাক্টলি মিডিলে থাকে তাহলে ক্রোমোজোমের শেপ কি হয়, ভি শেপ। সেন্ট্রোমিয়ারটা মিডিলে রয়েছে, বাট বলো তো সেন্ট্রোমিয়ারটা মিডিলে না থেকে একটু উপরের দিকে রয়েছে, তাহলে একটা সাইজ বড় হলো একটা সাইজ ছোট হলো, তাহলে এটাকে আমরা কার মধ্যে দেখতে পাবো, এল শেপের। সেন্টিমিটারটা আর একটু উপরে চলে গেল, মানে এখানে আর একটু ছোট আর এখানে আরো বড়, তাহলে আমরা কার মধ্যে দেখতে পাবো, দেখো এল শেপ ছিল, এটা জে শেপ দেখতে পাবো। ক্রোমোজোমটা একদম সেন্টিমিটার একদম টপে পৌঁছে গেছে, মানে একটাই বাহু আর একটা বাহু খুবই ছোট, একটাই বাহু আর একটা খুবই ছোট, একে আমরা আই শেপ দেখতে পাবো। তাহলে আলটিমেটলি সেন্টোমিয়ারের পজিশন অনুযায়ী একটা ক্রোমোজোমকে আমরা, ক্রোমোজোমের বিভিন্ন শেপ হয়ে থাকে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, সেটা দেখো এইটা দেখা যাচ্ছে। আমরা মেন্সের ক্লাসে পড়বো যে প্রোফেজ ফেজকে আমরা আরো অনেকগুলো ফেজে ভাগ করি, সেটা হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন আর ডিপ্লোকাইনেসিস। এই চারটে ডায়াকাইনেসিস, সরি, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন আর ডায়াকাইনেসিস, এই চারটে ফেজে প্রোফেজ স্টেজ কমপ্লিট হয়। ঠিক আছে, আপাতত মুখস্থ করে নাও, নেক্সট সেল ডিভিশনের ক্লাসে আমরা ডিটেলে পড়বো, 2 দিন লাগে সেল ডিভিশনের ক্লাস করতে। তো এই যে কি বললাম, প্রোফেজের চারটে স্টেজ, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন আর ডায়াকাইনেসিস। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন আর ডায়াকাইনেসিস, এই চারটে ফেজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে এই যে তোমার প্রোফেজের প্যাকাইটিন স্টেজ। প্যাকাইটিন স্টেজ এটা সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ, পরীক্ষায় অনেকবার কোশ্চেন তোমাকে দেবে যে প্যাকাইটিন ফেজে কি হয়, আমরা কায়াজমা বা ক্রোমোজোম বা ক্রসিং ওভার দেখতে পাই। কি ব্যাপারটা, তার কারণ হচ্ছে দেখো এই প্রোফেজ স্টেজে বললাম ক্রোমোজোমগুলো কীরকম থাকে, এরকম থাকে। আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে এই স্টেজগুলোতে কি হচ্ছে। ধরো লেপটোটিনের স্টেজে ক্রোমোজোমগুলো কী হয়, আলাদা হয়। আচ্ছা, লেপটোটিনের পরে জাইগোটিন স্টেজে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো আলাদা আলাদা খণ্ড হয়ে তোমার কি হয়ে যায়, এরকম প্রত্যেকটা এক একটা করে সিস্টার ক্রোমাটিড তৈরি করে। তার মানে হচ্ছে প্রত্যেকে একটা বোন তৈরি করে, এরকমভাবে দুটো দুটো করে বোন তৈরি করে। ঠিক আছে, তো এটা কি তোমার লেপটোটিন আর জাইগোটিনে হলো। আচ্ছা, এবার আমরা সবাই জানি যে এরপরে প্যাকাইটিন হয়, তারপরে ডায়াকাইনেসিস হয়। তো প্যাকাইটিনে দেখো তোমরা একটা জিনিস ভাবো, এখানে তোমরা 30 জন স্টুডেন্ট রয়েছো, আপাতত ক্লাস করছো, তো একসাথে থাকতে থাকতে বন্ধুত্ব তৈরি হবে। কারোর মধ্যে দেখা যায় বন্ধুত্ব একটু গভীর হয়ে যায়, বন্ধুত্ব আর একটু ঘনিষ্ঠতার রূপ নিয়ে নেয়। ঠিক আছে, মানে তার বন্ধুত্বটা একটু বিয়ন্ড ফ্রেন্ডশিপ, তো তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। কিন্তু দেখো কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে ছাড়তেই হবে, তোমাকে আলটিমেটলি এই ব্যাচটাকে ছাড়তে হবে। এটা অফলাইন ক্লাসে সব থেকে ভালো দেখা যায়। অফলাইনের প্রথম যখন সবাই আলাদা আলাদা, পরে দেখি সবাই পেয়ারে পেয়ারে বসে আছে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, বন্ধুত্ব তৈরি হয়েই যায়, হওয়াটা স্বাভাবিক। তো এরকমভাবে এরা একসাথে 2 ভাই বোন রয়েছে, এদের কিন্তু বন্ধুত্ব হওয়াটা উচিত নয়, কারণ ভাই বোনের মধ্যে সম্পর্ক কেন হবে,
কিন্তু দেখা যায় এদের মধ্যে বন্ধুত্বটা গভীর হয়ে যায়, একসাথে থাকতে থাকতে এরা আর পরে কাউকে ছাড়তে চায় না, ঠিক আছে, এদের মধ্যে একটা লিঙ্ক তৈরি হয়ে যায়, দিস ইজ কল্ড লিঙ্কেজ। কিন্তু সেল ডিভিশন এদের আলাদা হতেই হবে, নো চয়েস। তো এদের একসাথে থাকতে থাকতে এরা পরস্পরকে ক্রস করে ফেলে, মানে যেটা করা উচিত নয়, ফ্রেন্ডশিপ ক্রস হওয়া উচিত নয়। সেই জন্য কি হয়, এরকম একটা স্ট্রাকচার, এরকম ধরো এরা পাশাপাশি থাকতে থাকতে এরকম একটা ফিগার এরা তৈরি করে ফেলে। দেখো আলটিমেটলি দুজন সেপারেট ছিল, বাট কি হলো, দুজন একজন আরেকজনকে ক্রস করে ফেললো, ভালোবাসা আদান প্রদান করতে করতে একটা ক্রস তৈরি হলো না। এটা কি, এটাকে বলা হয় কায়াজমা। দিস ইজ কল্ড এক্স লাইক স্ট্রাকচার ইন হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এদেরকে আমরা কি বলছি, কায়াজমা বলছি। ভালোবাসা এতটাই গভীর যে যখন ছেড়ে চলে যাচ্ছে তখন স্মৃতি রেখে যাচ্ছে। দুজন ক্রোমোজোমকে ছাড়তেই হবে, একটা তোমার নীল হবে আর একটা কালো, লাল মানে লাল হবেই। তো যখন এরা ছেড়ে চলে যাচ্ছে তো এরা এদের খণ্ড বিনিময় করে দিচ্ছে, মানে ও এর সঙ্গে দেখো একটু লাল জুড়ে গেল, এর সঙ্গে একটু নীল জুড়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে এ নীল ও কি ওর ভালোবাসা নিয়ে চলে যাচ্ছে আর এর ভালোবাসা নিয়ে চলে যাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে, দিস ইজ কল্ড কায়াজম্যান ক্রসিং ওভার। এই যে এই কারণেই হচ্ছে। আর এতে কি হচ্ছে, কায়াজমা এবং ক্রসিং ওভার হওয়ার জন্য পিওর প্যারেন্টাল বৈশিষ্ট্য সন্তানের দেহে থাকছে না, পুরো প্যারেন্টাল বৈশিষ্ট্য থাকছে না। এই ক্রসিং ওভারের জন্য বাবা মার 100% বৈশিষ্ট্য থাকছে না, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হচ্ছে। কেন? এই কায়াজমার জন্য বা ক্রসিং ওভারের জন্য। তাই বললাম প্রফেজ ফেজের তোমার প্যাকাইটিন স্টেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ ইন কেস অফ এভলিউশন। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে, নেক্সট আমরা মেন্সের ক্লাসে ডিটেলে এগুলোকে পড়বো।